রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনছেন ভৌতিক ও অলৌকিক গল্পের লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও ডাও হিলের স্কন্ধকাটা। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই ভালো হবে, বাস্তবের সাথে এর কোনো রকম মিল নেই। যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে রহস্য রোমাঞ্চের এক অসাধারণ মেলবন্ধন, তাই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের উপস্থাপনা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও ডাও হিলের স্কন্ধকাটা। গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন এবং পরিবেশনায় 62 FPS স্টুডিও। ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যই ছিল নতুন কিছুকে জানতে পারার নেশা। দার্জিলিংয়ের একটি ঘটনার কথা সকলেই শুনেছিলাম। সেটি ছিল ডাও হিলের সেই ভয়ানক আতঙ্কের কথা। শুনেছিলাম ওই স্থানে নাকি এক স্কন্ধকাটা বাচ্চার আত্মাকে দেখতে পাওয়া যায়, কিন্তু বর্তমান সময়ে তেমনভাবে কারোরই নজরে পড়েনি। ঠাকুরমশাই আমাদেরকে নানান বিষয়ের ওপরে কাহিনী শোনাতেন। সেই কাহিনীর বিষয়বস্তু চয়নের বিষয়টি যদিও আমাদের ওপরেই ছেড়ে দিতেন, তবুও এটুকুই বলবো, যা যা শুনতাম সেগুলির মধ্যে কল্পনার পাশাপাশি বাস্তব রহস্যও লুকিয়ে থাকত। এটি ছিল এই কাহিনীগুলোর মুখ্য বৈশিষ্ট্য। মনের ভিতরটা উথাল পাতাল করছিল। মনে হচ্ছিল যদি নতুন কিছুর হদিশ পেতে পারি, যদি এমন কিছু জানতে পারি যেটার সাথে পারস্পরিক কোনো কিছুর সম্পর্ক তৈরি হতে পারে, যদি এমন কিছু কথা জানতে পারি যা কিনা একাধারে আমার জানার ইচ্ছাকেও যেমন নিবারণ করতে পারে, ঠিক সেভাবেই নতুন কিছু জানার বিষয়টিকেও আরও প্রভাবিত করতে পারে। এই দুইয়ের ওপরে নির্ভর করেই আমাকে ও কিশোরীকে ছুটে যেতেই হতো ঠাকুরমশাইয়ের ভিটেতে। ঠাকুরমশাই এমনিতে সজ্জন মানুষ ছিলেন ঠিকই, তবে জীবনে তিনি এমন অনেক কিছুর স্বাদ গ্রহণ করেছিলেন যেগুলি ছিল এক কথায় তুলনাহীন। ভৌতিক ও অলৌকিক বিষয়গুলির পাশাপাশি তিনি এমন অনেক অজানা অচেনা বিষয়ের সাথে সঙ্গবদ্ধ হয়ে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছিলেন, যেটির বাস্তব অভিজ্ঞতা করতে গেলে আমিও কিশোরী এক কথায় জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলতে পারি। তাৎক্ষণিক দিক থেকে লক্ষ্য করলাম সেগুলি যেমন ভয়ঙ্কর, ঠিক সেইভাবেই সেই বিষয়গুলির মধ্যে ছিল এক অনাবশ্যক ভয় ও আতঙ্কের পরিসর। নিজের মনকে সেখান থেকে বের করে আনবার কাজ ছিল নিতান্তই কঠিন। তবুও এই সব কিছুর উপরে ভিত্তি করেই আমাদেরকে জ্ঞান পিপাসু দৃষ্টি নিয়ে পৌঁছে যেতে হতো ঠাকুরমশাইয়ের দরবারে। সেই দিনটিও ছিল রবিবার। রবিবারে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সময় হলেই আমাদের মনটা ঠাকুরমশাইয়ের ভিটের উদ্দেশ্যে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করত। এই সকল অভিধানের আদপেও কোনো মায়াচ্ছন্নতা রয়েছে কিনা সেটি ওনার বাড়িতে পা দেওয়ার পরেই একমাত্র পরিষ্কার হয়ে যেত। কিন্তু এত কিছুর পরেও নতুন ও সচেতন দৃষ্টিভঙ্গির বয়ান নিতে নিজেদের সম্পৃক্ত মনটাকে নিয়ে আমাদের পৌঁছে যেতে হতো ওনারই দরবারে। মনের মধ্যে হাজারো প্রশ্ন এমন করেই দানা বাঁধছিল, কিন্তু সেই সকল প্রশ্নের নিবারণের দিক হিসাবে বিচার করতে হলে কেবলমাত্র তার দরবারে যাওয়া ছাড়া আরও কোনো উপায় অবশিষ্ট ছিল না। ফলে আমিও কিশোরীর জন্য অপেক্ষা করতে লাগলাম কখন সে আসে। এই প্রতীক্ষায় তার জন্য দিন প্রহর গুনতে থাকলাম।
কিশোরী আস্তে আস্তে সেদিন বেশ দেরি করে দিল। সে যে এত দেরি করে ওখানে কেন এসে হাজির হয়েছিল এটা বোঝাটা আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ালো। কিন্তু দরজার ঘণ্টা বাজতেই এগিয়ে গেলাম সেদিকে। এরপরে কিশোরীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, কি হে কিশোরী, আস্তে আস্তে তো দেরি করে দিলে যে? সত্যি বাবা, তোমাকে বলি হারি যাই, আজকে একই আকাশ মেঘলা, তারপরে তুমি আবার ধীমে চালে এখানে এসে উপস্থিত হয়েছ। এখন এখান থেকে যেতে যেতে বিপুল সময় লেগে যাবে, তারপরে আবার ঠাকুর মশাইয়ের জন্য আনুষঙ্গিক জিনিসও যে কিনতে হবে, সেই বিষয়ে কি আদৌ কিছু ভেবে দেখেছ? আমার কথা শুনে ভেবেছিলাম কিশোরীর গায়ে লেগে যাবে, কিন্তু সে তো বেশ সাবলীল ছন্দেই আমার সামনে নতুন ফোন দিয়ে এটে বলে বসলো, আরে বাবা, এত ভাবার কি আছে? আমরা দুটিতে টুকটুক করে ঠিকই ওনার দরবারে হাজির হয়ে যাব। এ তো কোনো সাধারণ জায়গা নয়, রাজার দরবারই বলা চলে। কারণ সেখানে গিয়ে কত কিছুই যে জানতে পারি তা এক কথায় বলে বোঝাতে পারবো না। এটাই যে সবচেয়ে বড় সত্যি, তাই ওটা আমার কাছে রাজ দরবারের মতনই। রাজাকে যা বলা হয় উনি ঠিকই সেসবের মীমাংসা করেই দেন। কত নতুন ধ্যান ধারণার গড়াপত্তনের স্থান বলো তো এই ক্ষেত্রটি। এত কিছু তো বুঝলাম কিশোরী, কিন্তু ওনার জন্য যে পছন্দ মতো জিনিসগুলো নিয়ে যেতে হবে সেই বিষয়টার মীমাংসা তুমি কিভাবে করবে? আমার মুখে এই কথাগুলো শোনা মাত্রই সে বলে উঠল, তোমাকে অত কিছু বিচার বিবেচনা করে দেখতে হবে না। তুমি আমার সাথে বেরিয়ে পড়ো দেখি, তারপরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ঠিক দুজনে এগিয়ে যেতে পারবো। কিচ্ছু চিন্তা করতে হবে না তোমাকে। নাও এখন বেরিয়ে পড়ি। আর রইল বাকি ঠাকুরমশাইয়ের পছন্দের কথা, তাহলে সেই বিষয়ে তোমাকে কোনো কিছুই তেমনভাবে চিন্তা করতে হবে না। ওই মোড়ের মাথা থেকে চপ কিনে নিতে পারবো। মোড়ের মাথাতেই রয়েছে হরিহরের চপের দোকান, আর ওর পাশ থেকেই ঠাকুরমশাইয়ের জন্য একখানা পাসিংসোর প্যাকেট কিনে নেব। ব্যাস, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই দুটোই তো জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন, কাজেই এই দুটো পেয়ে গেলে আমরা নিশ্চিন্ত। কি বলো? কিশোরীর কথাগুলোর মধ্যে একটা ভালো রকমের আনন্দের স্বাদ লুকিয়েছিল। ও যে এগুলো করে তবেই ঠাকুর মশাইয়ের কাছে পৌঁছবে, সেটি ওর চোখ মুখের উচ্ছ্বাসের মধ্যেই অসাধারণভাবে ধরা পড়ে যাচ্ছিল। আমিও তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে যেতে যেতে নানান রকমের বিষয়ের কথা ভাবছিলাম। এমন সময়ে কখন যে ওই দোকানের কাছে এসে পড়েছি হুঁশই নেই। কিশোরী সময়ের মধ্যেই সব জিনিসপত্রগুলো কিনে নিল। এরপরে আমরা আবার ওই ফুটপাতের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। মনের মধ্যে কেন জানি না সেদিন ওই ডাউহিলের কথাটাই বারে বারে ঘুরপাক খাচ্ছিল। তবু আমি ভাবলাম কপালে যা আছে তাই হবে। আজকে যদি ঠাকুরমশাইয়ের অন্য কোনো ভূতের প্রেতের বিষয়েও আলোচনা জুড়ে দেন, তবে সেক্ষেত্রে আমার আপত্তি থাকবার আর কোনো জায়গা থাকবে না। আসল তো হচ্ছে গল্প শুনতে পারাটা। ওটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে আর চিন্তা কোথায়। শেষমেশ ঠাকুরমশাইয়ের বাড়ির একেবারে চৌহদ্দিতে এসে উপস্থিত হয়ে গেলাম আমরা। দেখলাম চারি আমাদের দরজা ধাক্কানোর আগেই দরজাটা খুলে দিল। এরপরে আমাদের উদ্দেশ্য করে বলল, আরে কাকা বাবু, কি ভালো সময়ে যে আপনারা এসেছেন কি বলবো। আমি ভাবছিলাম এই বুঝি আপনারা এসে পড়েছেন। এই ভেবেই দরজাটা খুলে একবার বাইরেটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু দরজা খোলার সাথে সাথেই যে আপনাদের দর্শন করে ফেলবো সেটা ভাবতেই পারিনি। আসুন আসুন, ভেতরে আসুন আপনারা। আমরাও ভিতরে গিয়ে ঠাকুরমশাইয়ের ঘরে ঢুকলাম। ঠাকুরমশাই আমাদেরকে দেখে বেজায় খুশি হলেন। এরপরে বললেন, বাহ, খুব ভালো করেছো, তোমরা এসে পড়েছো। এই বেশ ভালো কাজের কাজ হয়েছে একটা। আমি এক্ষুনি চারিমাকে তোমাদের বিষয়েই বলছিলাম। বারে বারে ও আমাকে তোমাদের বিষয়ে জিজ্ঞাসা করেই চলেছিল, কিন্তু আমি ভাবিনি এত খারাপ আবহাওয়া মাথায় নিয়েও তোমরা এখানে আসবে। কিন্তু সত্যি আজকে তোমাদেরকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।
আজকে আমি তোমাদেরকে একটা দারুণ কাহিনী বলার কথাই ভাবছিলাম আর কি। ওনার মুখে এমন কথা শুনে মনটা সত্যিই আনন্দে নেচে উঠল। এরপরে ভাবতে লাগলাম কোন কাহিনী উনি শোনাতে পারেন। সেটা ভাবতে না ভাবতেই জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা ঠাকুর মশাই, আপনার কাছে তো অনেক রকমের কাহিনী শুনেছি, কত জায়গায় আপনি গিয়েছেন, কিন্তু জানেন একটি জায়গার বিষয়ে জানবার পরে সেটির সাথে জড়িয়ে থাকা পূর্ব স্মৃতিগুলোর কথা তীব্রভাবে মনে পড়ে যাচ্ছিল। আর সেটি হলো ডাউহিলের কথা। একবারে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ের ওই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেখানকার জঙ্গলে যাওয়ার বিন্দুমাত্র সাহস আমার হয়নি। পরিবারের কাউকে সেই জঙ্গলের মুখো হতে দিতে পারিনি আমি। ফিরে এসেছিলাম ঠিকই, তবে মনের মধ্যে এক অপ্রাসঙ্গিক ভয় নিয়েই আমাকে ফিরতে হয়েছিল। কারণ খালি মনে হচ্ছিল সেখানে কোনো স্কন্দকাটা বাচ্চার ভূত দর্শন করে ফেলব কিনা। সাধারণ মানুষের মনের মধ্যে এমনকি আলোচনায়ও এই বিষয়টি কিন্তু বারে বারে উঠে এসেছে। এটা আশা করি আপনি জানেন। ওই জায়গাটির ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। সাথে সাথে দেখলাম ঠাকুরমশাইয়ের মুখ একেবারে গুরু গম্ভীর হয়ে গিয়েছে। ওনাকে দেখেই মনে হলো উনি বুঝি কোনো একটি বিষয়কে নিয়ে গভীরভাবে চিন্তা করে চলেছেন। এরপরেই উনি পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তাতে টান দিয়ে বললেন, আমি আজকে সত্যি অবাক হলাম। প্রেতজনের আমন্ত্রণ বলে একটি বিষয় থাকে, তোমরা জানো কি না জানি না। অর্থাৎ প্রেতরা যখন তাদের বিষয়ে কিছু কথা বলতে ইচ্ছে প্রকাশ করে তখন তারা চায় কারুর মাধ্যমে সেই সকল কথাগুলিকে মানুষের সামনে তুলে ধরত। আমি আজকে ওই জায়গাটি মানে ডাউহিলের সম্পর্কে তোমাদের সামনে কিছু পুরনো অতীত ইতিহাস বর্ণনা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা যে এইভাবে সত্যি হয়ে যাবে এটা একেবারেই ভেবে দেখিনি। সত্যি ওই স্থানটির ইতিহাসের বীজ আজও আমার স্মৃতিতে বপিত হয়ে রয়েছে বলতে পারো। ডাউহিলে আমাকে একবার যেতে হয়েছিল তৎসংলগ্ন একটি গ্রামে, তবে ওই জঙ্গলের কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। আজকের দিনে মানুষ কি দেখে বা কতটা দেখে ভয় করে সে বিষয়ে আমি সেরকম কিছু জানি না, কিন্তু সেটি আমার কাছে আজও অজানা সত্য হিসেবেই রয়ে গিয়েছে। আমি কিন্তু আজও সেই ভয়ঙ্কর প্রেতকে ওই স্থানচ্যুত করতে পারিনি। নিজের সর্বশক্তি প্রয়োগ করেও আমি সেই আত্মাকে মুক্ত করতে পারিনি, তবে অনেকগুলি মানুষের জীবন রক্ষা করতে পেরেছিলাম। এরপরেও বহু মানুষের প্রাণ সংশয় ঘটেছিল, সেসবের কথাও আজ আমার মনে পড়ে। জানি না কেন ওই স্থানটির সাথে একটা করুণ ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই ইতিহাসের কথা ভাবতে গেলে আমার মন অচিরেই ভারাক্রান্ত হয়ে পড়ে। তবে আমার সাথে তোমাদের ধারণাও যে এরূপে মিলে যেতে পারে, বিশ্বাস করো সেটা একেবারেই আমি ভাবতে পারিনি। আজকে তোমাদেরকে যে স্থানটির বিষয়ে ব্যাখ্যা করব ভেবেছিলাম, তোমরাও যে সেই স্থানটির কথা এখানে তুলে ধরবে এটা আমি কল্পনাতেও ধারণা করতে পারিনি। এখন প্রেত যোগের এই বিষয়টা আশা করি তোমাদের কাছেও সুস্পষ্ট হয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন, আমার সাথে থাকতে থাকতে তোমাদের মনের মধ্যেও নানান রকমের প্রশ্ন তো তৈরি হয়ে গিয়েছেই, এটাই যে বাস্তব কথা। তবে ওই যে বললাম, কাহিনীগুলো আদপেও কোনো কাহিনী নয়, এগুলি নিজের চোখে দেখতে পারা এক জ্বলন্ত সত্যি বলতে পারো। তাই সে বিষয়গুলির কথা ভাবলেই মনের ভিতরটা মোচড় দিয়ে ওঠে।
কিন্তু অগত্যা জন্ম যেমন সত্য, তেমনি যে মৃত্যু, এর মধ্যে আফসোসের আর যে কোনো পথ নেই হে। তাই বলার বিষয়ে দ্বিধাবোধ রেখে কোনো লাভ নেই। নাও তাহলে আমি বরং গল্পটা বলতে শুরু করি, আর তোমরা মন দিয়ে শুনতে থাকো মন খারাপের এই উপাখ্যানটিকে। এই বলেই ঠাকুরমশাই আমাদেরকে সেই কাহিনী বলতে শুরু করলেন, আর আমরাও চপের প্যাকেট থেকে একখানা করে চপ তুলে সেই কাহিনীর স্বাদ গ্রহণ করতে শুরু করলাম। ঠাকুরমশাইয়ের মুখে এমনিতেই কাহিনী শুনতে ভালোই লাগতো, তারপরে যখন নিজেদের ইচ্ছাধীন কোনো কাহিনীর বিষয় আসে তখন তো আলাদা করে আর কিছু বলারই অপেক্ষা থাকে না। তাই সেই জায়গা থেকেই শোনার ইচ্ছাটাও অচিরেই বেড়ে যায় বইকি। আমিও কিশোরী, এমনকি সাথে চারিও, সেদিনের ওই রোমাঞ্চকর কাহিনীর স্বাদ গ্রহণের ইচ্ছেটা বদ্ধমূলভাবে প্রকাশ করতে লাগলাম। ঠাকুরমশাই বলে চললেন, আমি তখন নিজের গ্রামে সাধনার কাজ করছি। গ্রামের একটি মন্দিরে বড় করে পুজোর আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের সময়ে গ্রামের লোকেরা সকলেই পুজোর কাজে ব্যস্ত ছিলেন। আমিও মন্ত্রপাঠ করছিলাম। এক মনে বসে দেবীর ধ্যান করছি, এমন সময় পিছন থেকে একজন ব্যক্তি ডেকে উঠলেন। সেই ব্যক্তির কণ্ঠটা অচেনা মনে হলো। এর পূর্বে কখনো শুনেছি বলে মনে হলো না। হঠাৎ দেখি চিৎকারের শব্দ শুনে লোকটা চুপ করে গেল। আসর ঘন্টা বাজানোর শব্দ হঠাৎ করে থেমে যাওয়ার ফলে মনের মধ্যে একটা দুশ্চিন্তার সৃষ্টি হলো। কিন্তু পিছনের দিকে তাকানো ছিল নিষিদ্ধ। মায়ের পূজার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত পিছনে ফেরা সম্ভব ছিল না। ফলে আমি এক মনে পূজা করতে থাকলাম। বিধি মেনেই কার্যসিদ্ধি করতে লাগলাম আমি। কিন্তু একজনের পায়ের শব্দ দেখলাম বেদির দিকে এগিয়ে আসছে। স্বল্প সময়ের মধ্যে লোকটি আমার পায়ের কাছে এসে পড়লেন। সাথে সাথে আমি মন্ত্রপাঠ বন্ধ করে দিলাম। জায়গাটা একেবারে শান্ত হয়ে গেল। শেষমেশ আমাকে পূজার বেদি ছেড়ে উঠে দাঁড়াতেই হলো। আর কোনো উপায় না দেখে আমি শেষে লোকটির দিকে তাকালাম। দেখলাম জীর্ণ শীর্ণ কায় এক লোক এসে হাজির হয়েছে। তার চোখে মুখে তীব্র ভয়ের আভাস। সে দেখা মাত্রই আমি ধারণা করতে পারলাম যে কিছু একটা ঘটেছে। লোকটিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলুন তো দেখি। আর আপনি যে এখানে আজকে পুজোর কাজ করছি সে বিষয়ে আপনাকে কে জানিয়েছে? আপনাকে তো এর পূর্বে কোনোদিনও এখানে আসতে দেখিনি। আপনি কি কোনো দূর গাঁ থেকে এসেছেন নাকি? লোকটি হাঁপাতে হাঁপাতে বললেন, দূর বলে দূর, আমার নাম নরেশ। আমি এখানকার বাসিন্দা নই, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের বাসিন্দা। ওখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে, আমি সেখান থেকেই আসছি। ওই গ্রামে এক তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বাবা। সেই আতঙ্কের হাত থেকে কেবলমাত্র আপনিই আমাদের উদ্ধার করতে পারবেন। সাধারণ মানুষের পক্ষে সেই কাজ করায় একেবারেই সম্ভব নয়। আমি জিজ্ঞাসা করলাম, কেন, সেখানে কি এমন হচ্ছে যেটার জন্য তোমরা এমনভাবে সংকটের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছ? কোনো প্রেত বা পিশাচের আবির্ভাব ঘটেছে নাকি? আমাদেরও দোষ কম নয়। এই সকল পার্বত্য অঞ্চলে অনেকেই আত্মহত্যা করে বনে জঙ্গলে মারা যায়। তাদেরকে তোমরা ঠিকভাবে দাহ করো না, এমনকি তাদের শান্তি সস্তায়নের কাজগুলিও তোমরা ঠিকভাবে করতে চাও না। বেওয়ারিশভাবে মরাগুলো পড়ে থাকে, এরপরে শিয়াল কুকুর তাদের ছিঁড়ে খায়। এইসবের জন্যই তো ওদের আত্মা শান্তি পায় না। একে তো আত্মহত্যা করে মারা যায়, তারপরে আবার শান্তি সস্তায়নের কাজ না হওয়ায় আত্মারাও শান্তি ঘটে না। ফলে মুক্তির নেশায় ওরা ঘুরে বেড়াতে থাকে আর সাধারণের অনিষ্ট করতে থাকে। আমার তো ওই সকল অঞ্চলের মানুষগুলোকে একদম সহ্য হয় না। বহুবার আমি আমার কিছু লোককে দিয়ে ওই সকল অঞ্চলের
বাসিন্দাদেরকে এই সব বিষয়ে সচেতন করবার চেষ্টা করেছি, কিন্তু তারা কেউই এই বিষয়ে সচেতনতা অবলম্বন করতে চায়নি। এগুলোকে তারা একেবারেই পরখ করে দেখেন না। সব কিছুর একটা মেয়াদ রয়েছে, জানো তো। মানুষ না হলে সহসা বিপদে পড়লেই যে কেবল তন্ত্রমন্ত্র তাঁদেরই বাঁচাতে পারে এমনটা কিন্তু একেবারেই নয়। এর বাইরে গিয়েও মানুষকে নিজেদের সুরক্ষার কথা ভাবতেই হয়। কিন্তু তোমরা কমক্ষরের দল কোনোদিনও সেভাবে ভাবনা চিন্তা করতে পারবে না। নরেশ আমার কথা শুনে চুপ করে রইল। এরপর বলল, আপনি কিছু ভুল বলেননি বাবা, তবে এই বিষয়টি আজকের নয়। বহুকাল ধরে এই সকল সমস্যার মেঘ আমাদের গ্রামের উপরের আকাশকে একেবারে ঢেকে দিয়েছে। ভাবছেন এমনটা কেন বলছি? আসলে সমস্যা হয়েছে অন্য জায়গায়। ওই গ্রামের পাশেই একটা জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে একটা প্রেতের উৎপাতের কথা জানতে পারা যায়। ওই প্রেত পুনরায় ফিরে এসেছে কিনা কে জানে। আমি জিজ্ঞাসা করলাম, কোন প্রেতের কথা বলতে চাইছ? একটু খুলে বলো তো। নরেশ বলল, অনেক কাল পূর্বে এই স্থানে ইংরেজদের বাস ছিল। সেই কথা তো আপনি নিশ্চয়ই জানবেন। আমাদের এই দিকটা গ্রাম অধ্যুষিত হলেও পাশের দিকটাই মানে জঙ্গলের ওই প্রান্তের দিকে ইংরেজদের উপনিবেশ গড়ে উঠেছিল। ফলে সেখানে ইংরেজদের জনবসতি গড়ে উঠেছিল। ওই অঞ্চলে ইংরেজ সরকারের অধীনে একটি বিদ্যায়তন মানে শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছিল। সেখানে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশুনো করতে আসতো, তবে সেখানে তাদেরকে লেখাপড়া করতে হতো। ফলে তারা তাদের পরিবার ও পরিজন থেকে অনেকটাই দূরে থাকতে বাধ্য হতেন। মাঝে মধ্যে হয়তো তাদের পরিবারের লোকেরা তাদের সাথে সাক্ষাৎ করতে আসতেন। এমতাবস্থায় ওই শিক্ষা প্রতিষ্ঠানটির মধ্যে অনেক বিষয়েই পরিবর্তন লক্ষ্য করতে পারা যেত। দিনের পর দিন নানা রকম নিয়ম পরিবর্তন হতে দেখা যেত। পরিবেশ পরিবর্তিত হয়ে যাওয়ার ফলে সেই প্রভাব সেখানে পাঠরত বিদ্যার্থীদের মনের উপরেও পড়ত। এইভাবে দিনের পর দিন বিষয়গুলি প্রাধান্য পেতে থাকায় সমস্যার মেঘটা যেন ওই অঞ্চলের আকাশটিকে কালো বর্ণ ধারণ করে ঢেকে ফেলেছিল। সেই কালো বর্ণের আকাশের থেকে দূরে থাকা ওখানে উপস্থিত কারো পক্ষেই সম্ভব ছিল না। সেই কালো রং ধীরে ধীরে কেবল ওখানকার পরিবেশই নয়, মানুষের রং, রূপ, এমনকি মানসিকতাকেও একেবারে বদলে ফেলেছিল। সময়ের সাথে সাথে তাদের জীবনযাত্রাও একেবারে বদলে গেল। ছোট ছোট শিক্ষার্থীদের উপরেও অকারণে ইংরেজরা অত্যাচার করতে শুরু করত। তারা সাধারণভাবে কথা বলার পরিবর্তে অচিরেই অব্যর্থভাবে তাদের গায়ে হাত তুলত। তাদের জীবনের অশান্তির মেঘকে আরও কিভাবে ঘনীভূত করে দেওয়া যায় সেই চেষ্টা করত। এইভাবে দিনের পর দিন চলতে থাকায় শেষমেশ সেখানকার বাচ্চাদের মধ্যে একটা তীব্র ত্রাসের সঞ্চার হয়েছিল। ফলে একটি ছেলেকে দোষী সাব্যস্ত করে তাকে বিদ্যায়তন থেকে বার করে দেওয়া হয়। এরপরে তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সকলের অলক্ষ্যে ছেলেটির উপরে অকারণেই নানান রকমের অত্যাচার করতে থাকেন ইংরেজরা। আর শেষে নাকি ছেলেটিকে গলা কেটে তারা জঙ্গলের মধ্যেই শেষ করে দিয়ে এসেছিলেন। লাশটি ওইভাবেই জঙ্গলের ভিতরে দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছিল। কেউ সেটির হদিশ পায়নি। যত দিন অতিবাহিত হয়েছে ওই বিদ্যায়তনের পরিস্থিতি যেন আরও খারাপের দিকে গিয়েছে। সেখানে পাঠরত বিদ্যার্থীদের মনের ভিতরে আতঙ্কের পরিসর কাজ করতে থেকেছে। সকলেই ছেলেটির প্রেতাত্মাটিকে নাকি চোখের সামনেই দেখতে পেত। শুধুমাত্র তাই নয়, সেই সাথেই তারা দেখত যে ছেলেটি নাকি গলা কাটা অবস্থাতেই হাতে নিজের কাটা শিরটিকে নিয়ে আর এক হাতে একটি কুড়ুল নিয়ে জঙ্গলের মধ্যে একা বিচরণ করে বেড়াচ্ছে। এরপর নাকি অনেকেরই গলা কাটা দেহগুলিকে ওই জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখতে পাওয়া গিয়েছিল। সকলেই বলেছেন ওই ছেলেটির আত্মাই নাকি এমনটা করে চলেছে, কিন্তু কোনোদিনও এর কোনো হদিশ পাওয়া যায়নি। এমনকি যারা বলেছেন তাকে চাক্ষুষ দেখেছেন, তারাও সবসময় দেখতে পাননি।
চোখের ভুল না হলে ধোঁয়াশার আবরণ সৃষ্টি করে সেটি চোখের সামনে থেকেই গায়েব হয়ে গিয়েছে। আর যারা বেঁচে ফিরেছেন, হয় তাদের বাক শক্তি লুপ্ত হয়ে গিয়েছে, আর তা না হলে অল্প কিছুদিনের মধ্যেই তারা মারা গিয়েছেন। এমনটাই ঘটে এসেছে বাবা। এবার আপনি বলুন, যদি এমনটাই ঘটতে থাকে তাহলে কিভাবে চলবে? আমরা তো সকলে শেষ হয়ে যাব। আমাদের গ্রামের থেকে ওই জঙ্গলের দূরত্ব খুব বেশি নয়। কিছুকাল আগেই কয়েকজন গ্রামবাসীকে কাঠ কাটতে দেখা গিয়েছিল ওই জঙ্গলের ভিতরে, কিন্তু তারা কেউই আর ফিরে আসেননি। পরের দিন গ্রামের লোকেরা সকালের দিকে জঙ্গলটা তন্ন তন্ন করে খোঁজ লাগানোর জন্য সচেষ্ট হয়। শেষমেশ তাদের দেহগুলিকে ওই জঙ্গলের ভিতরে একটি পাথরের ঢিবির পিছনে পড়ে থাকতে পাওয়া যায়। এক একজনের শিরগুলিকে এক এক দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। কোনোটি নির্দিষ্ট স্থানে ছিল না। তাদের দেহর থেকে অনেক অঙ্গগুলিকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ছিল আমাদের দুর্গতি। আর এখন তো পরিস্থিতি আরও চরমে উঠেছে। এখন তো মৃত্যুর হার আরও অধিক পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করেছে। কি যে হচ্ছে, কিসের থেকেই যে এসব হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না আমরা। আমাদের জীবন এখন সংকটে আবদ্ধ হয়ে গিয়েছে। কিছু লোক আবার বলছেন যে ওই গলা কাটা দেহগুলি নাকি গ্রামের ভিতরেও রাত্রিবেলায় পাওয়া গিয়েছে। অনেকের শরীরের মধ্যে আবার কারুর আত্মা ভর করেছে বাবা। এসবের কারণ কি ওই পুরাতন ইতিহাস, নাকি নতুন করে আবার কোনো ঘটনা ঘটেছে, কিছুই যে আন্দাজ করে উঠতে পারছি না আমরা। দয়া করে আমাদের রক্ষা করুন। আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি বাবা। দয়া করে আমাদের সঙ্গে চলুন। আমি নরেশের সব কটা কথাই শুনলাম, কিন্তু প্রতিটি কথার মধ্যে আসলে কি অর্থ লুকিয়ে রয়েছে সেগুলির হদিশ খুঁজে বার করতে পারলাম না। কারণ এই ধরনের ঘটনা এর পূর্বে আমি কখনো নিজের চোখে ঘটতে দেখিনি। শুধুমাত্র তাই নয়, আমার জীবনে আমি এত রকমের সংকটজনক পরিস্থিতির সাথে মোকাবিলা করেছি, তবে এমন ইতিহাসের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাইনি কখনো। এই সমস্ত কারণের জন্যই সমস্যার মেঘটা আরো অধিক মাত্রায় ঘনীভূত হতে শুরু করেছিল। ফলে সেই সকল বিষয়গুলিকে কাটিয়ে উঠবার জন্যই আমি নরেশের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। বুঝলাম ওর সাথে না গেলে আমি এই সমস্ত কিছুর সমাধান খুঁজে বার করতে পারবো না। সেই কারণেই আমাকে একবার সেখানে যেতেই হবে। কিন্তু আমি নরেশকে উদ্দেশ্য করে বললাম, গ্রামে এখন যে মায়ের পূজার কাজ চলছে, আর এটি কোনো যে সে দেবীর পূজা নয়, অষ্টকালীর পূজার কাজ। একসাথে 8 জন কালী মূর্তি পূজিত হন। মা এখানে বিভিন্ন রূপে বিরাজিতা। মায়ের পূজার কাজে বিঘ্ন ঘটালে গোটা গ্রাম একেবারে শেষ হয়ে যাবে। কোপ পড়বে গ্রামের প্রতিটি মানুষের জীবনে। কিভাবে যে চোখের সামনে সমস্তটা শেষ হয়ে যেতে দেখবে, সেটা তুমি কেন কেউই কল্পনা করতে পারছে না। আমরা সাধক, ফলে আমরা ফলাফলটা আগেই চোখের সামনে দেখতে পাই। আর এই জাতীয় কাজের ফল একেবারেই সমীচীন নয়, এটা মাথায় রেখো। আমি কিন্তু সেইভাবেই বিষয়টিকে এড়িয়ে চলবার চেষ্টা করে চলেছি, কিন্তু পূজার কাজে একবার যখন বিঘ্ন পড়েই গিয়েছে, তখন এই কাজ আমি আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই এই গ্রামেরই কাউকে এই কাজের দায়িত্বভার অর্পণ করতে হবে, তবেই এই সমস্যার সমাধান সাধিত হতে পারে। নরেশ আমাকে প্রশ্ন করলে, কাকে আপনি এই দায়ভার দিয়ে যেতে পারবেন বাবা? তখন দেখলাম গ্রামের লোকেরা নিঃশব্দে আমার মুখের পানে চেয়ে রয়েছেন। তাদের বাকশক্তি হারিয়ে যাওয়ার পিছনে যে একাধিক কারণ নিহিত ছিল, সেটি আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না। তখন আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, দেখুন, আমি জানি আপনারা কেন বিষয়টিকে নিয়ে এত ঘাবড়ে যাচ্ছেন, তবে দেখতেই তো পাচ্ছেন লোকটি মহা বিপদে পড়ে এখানে এসেছে। আর আপনারা তো জানেনই, একজন সাধক হওয়ার পাশাপাশি আমি মানুষের বিপদের দিনেও
ঝাঁপিয়ে পড়ি। মানুষের জীবনের বিনিময়ে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই না। মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে কোনোদিনই কোনো সাধকের উন্নতি সম্ভব নয়। আমাকে এভাবেই থেকে সব দিকটা সামলে নিতে হবে। আর রইল বাকি পূজার কথা, তাহলে আমি বলবো যে আমি একটি বন্ধনের মধ্যে পূজাকে আপাতত বেঁধে ফেলেছি। একে বলে অষ্টধাতুর বন্ধন। যারা সাধক তাদের কাছে এই বন্ধনের বিষয়ে জ্ঞান অনেকটাই বেশি থাকবে। তাই আমি নিতাইকেই এই কাজের বাদবাকি দায়িত্বভার সঁপে দিয়ে পার্বত্য অঞ্চলের দিকে প্রস্থান করতে চাই। নিতাই, তুমি এদিকে এসো। আমি প্রশ্ন করলাম, এই নিতাই কে ঠাকুরমশাই? ও কি গ্রামেরই কেউ ছিল? ঠাকুরমশাই আবারও একবার পাশিংশতে ফুঁক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, না, গ্রামে সে এসেছিল ঠিকই, তবে সেই গ্রামের বাসিন্দা নয়। আমি সাধনার কাজে নানান স্থানে ভ্রমণ করে বেড়াতাম। সেইখানেই একটি ছেলের সাথে আমার সাক্ষাৎ ঘটেছিল। সে আমাকে নিজের গুরু মেনে আমার সাথে বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে জেদ করতে শুরু করলো। আমি কিছুতেই ছেলেটিকে নিজের থেকে দূরে করতে পারিনি। ছেলেটি নিজের বলতে কেউই ছিল না। পরে জানতে পেরেছিলাম যে ছেলেটি অনাথ, তাকে দেখবার কেউ নেই। ফলে আমাকেই ছেলেটির দেখাশোনা করতে হতো। এইভাবেই পরিস্থিতি এগিয়ে গিয়েছিল। এরপরে সে আমার সাথে নানান জায়গায় ভ্রমণ করতে শুরু করে। বেনারসেও আমি তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। এখন বেশ কিছুদিন হলো সে আমার সাথে এই গ্রামে এসেছে। এখানকার মানুষজনের মধ্যে ওর একটা পরিচিতি গড়ে উঠেছে। আর শুধু তাই নয়, আমি ওকে তন্ত্র মন্ত্রের বিষয়ে অনেক কথাই শিখিয়েছি। ফলে ও এখন অনেকটাই এই সকল বিষয়ে পারদর্শী হয়ে উঠেছে বই কি। কাজেই ওর পক্ষে এ সকল কাজগুলিকে অচিরেই করে ফেলা সম্ভব। এই বলে আমি থামলাম। নিতাই আমাকে বলল, আমি সবটাই শুনেছি গুরুদেব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি কোনোদিনও আপনার মঙ্গল কাজের পথে বাধার সৃষ্টি করতে দেব না। আমি সর্বদা এইটাই চাইব যাতে আপনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারেন। আপনি এগিয়ে যান নিজের গন্তব্যের দিকে। আর রইল বাকি বিধি মেনে পুজোর কাজের কথা, তাহলে বলবো আমি সবটাই সামলে নিতে পারবো। এতকাল আপনার সাথে থেকে আমি যেটুকু আয়ত্ত করতে পেরেছি তার দ্বারা এই কাজ করে ফেলা সম্ভব। কাজেই আপনি নিশ্চিন্ত হয়ে নিজের কাজে যান, আমি এই দিকটা সামলে নিতে পারবো। আমি গ্রামের লোকগুলিকে সান্ত্বনা দিয়ে নরেশের সাথে সেদিন রাতের বেলায় রওনা হয়ে গেলাম। তবে আমার পক্ষে পদব্রজে এতখানি পথ অতিক্রম করা একেবারেই সম্ভব ছিল না। এছাড়াও অতখানি রাস্তা ধরে ধরে চলতে পারাটাও ছিল একেবারেই অসম্ভব। পাহাড় পর্বত পেরিয়ে যেতে হতো, মাঝে পড়তো অনেক নদী। তাই তখন ট্রেনে করে বেশ কিছুটা পথ গিয়েছিলাম। তারপরে শিলিগুড়ি থেকে একটি গাড়িতে করে শেষমেশ গ্রামে পৌঁছালাম। যেদিন পৌঁছালাম সেদিন বেশ ভালোই রাত হয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, ওই অঞ্চলটিও ছিল একেবারে শুনশান। আমার সেসব কিছুই ভালো বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল দুটি চোখ আমাদের দেখে চলেছে ক্রমাগত। আড়াল থেকে তার সেই দৃষ্টি আমাদের মস্তিষ্কের ওপরে তীব্রভাবে প্রভাব বেষ্টন করতে শুরু করেছে, অথচ আমি তার হদিশ পাচ্ছি না। এমন সময় একটা কালো পেঁচা কর্কশ শব্দে ডেকে উঠতেই আমি নরেশের দিকে তাকিয়ে বললাম, কালো পেঁচা খুব অশুভ হয় নরেশ, এইটা কি তুমি জানো? আমি এই গ্রামে পদার্পণ করার পর থেকেই এই ধরনের জান্তব ডাক কানে আসছে। এর অর্থ এখানে এমন কিছু রয়েছে যেটি প্রাণনাশক। রাতের অন্ধকারে এখানে দাঁড়িয়ে থাকা একেবারেই ঠিক হবে না। আর শোনো, গোটা গ্রাম পরিদর্শন করলে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে।
তার চেয়ে ভালো ধীরে ধীরে এই বিষয়গুলিকে কাটিয়ে ওঠা, ধীরে ধীরে এমন কিছু করা যেটির মাধ্যমে আমিও সব কিছুর বিষয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করে ফেলতে পারি। সেই কারণেই তোমাকে এই সকল বিষয়গুলির কথা জানানো। তাছাড়া আমি যদি এখন গ্রামের মানুষগুলির সম্পর্কে বিরূপ ধারণা প্রকাশ করে থাকি, তাহলে ওই আত্মা অনেকটাই জেনে যাবে, কারণ তাদের কান থাকে বাতাসে, এটা মনে রেখো। আর সেটা কোনো ছেলে খেলার ব্যাপার মোটেই নয়। আমি এখানে এসে পড়েছি দেখে সে আরো অনেক বিপদের সৃষ্টি করতে পারে, কিন্তু এর থেকে সব কিছু একদম শেষ হয়ে যাবে, যেতে একেবারে বাধ্য। আমি এটা কোনোদিনও চাইনি। সেই কারণেই আমি এসবের থেকে গ্রামকে উন্মুক্ত করে রাখতে চাইছি। তাই আজকের রাতটা আমি তোমাদের বাসাতেই কাটাবো। কালকে আমি গ্রামে বেরিয়ে সাবলীলভাবেই বাড়িগুলোকে ঘুরে দেখব, আর যদি কারোর সাথে কথা বলার প্রয়োজন পড়ে আমি বলে নেব, কিন্তু মানুষের মধ্যে আমাকে নিয়ে কোনো সন্দেহ তৈরি হতে দেব না। তুমিও আমার সাথেই থেকো, তার কারণ আমি এই পার্বত্য ভাষা ভালো করে বুঝতে পারবো না। কিসের থেকে কি হয়ে যায় কিছুই তো বলতে পারবো না। তার চেয়ে ভালো আমার কিছু সাধারণ প্রশ্নের গ্রামবাসীরা কি উত্তর দিচ্ছেন সেটা না হয় তুমিই আমাকে বলে দেবে, কেমন? নরেশ আমার কথায় ঘাড় নেড়ে জবাব দিল। বেশ বাবা, আপনি যেভাবে বলছেন সেভাবেই আমরা সবটা সামলে নেওয়ার চেষ্টা করব। তবে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, সে খুব একটা সুস্থ নেই। তাকে জ্বরের ঘোরে ভুল বকতে দেখেও আমাকে ছুটে আসতে হয়েছে আপনার কাছে। আমি এই গ্রামের মানুষের থেকে আপনার সম্পর্কে জানতে পেরেছিলাম। ওনাদের সঙ্গে একজন গেরুয়া বসন পরিহিত ছেলেও ছিল। সে নিজের নাম বলেছিল অমর জীবন। সে আমাকে আপনার সন্ধান দিয়েছিল বাবা। ওই মানুষটিকে গ্রামে কয়েকদিনের জন্য আসতে দেখেছিলাম। ওনাকে জিজ্ঞাসা করলে উনি নিজের সম্পর্কে বলেছিলেন যে আমিও একজন ভবঘুরে সাধক মাত্র। নিজের মনের অন্বেষণে আমি স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াই। তবে আমার গন্তব্যের কোনো নির্দিষ্টতা একেবারেই নেই। আমি এই আছি, আবার এই নেই। কোথায় কখন পৌঁছে যেতে হবে সেটা ঈশ্বর আমার হয়ে নির্ধারণ করেন। আর রইল বাকি এই গ্রামের পরবর্তী সংকটের কথা, তাহলে এটাই বলবো যে এই গ্রামে আরো অনেক খারাপ কিছুই ঘটবে। এমনকি তোর স্ত্রীর উপরেও কিন্তু সেই আত্মা ভর করতে পারে। তবে যদি এই সব কিছুর প্রভাব থেকে নিজের সংসারকে রক্ষা করতে চাস, তাহলে তারানাথের কাছে যেতে হবে। কারণ এই জীবনে আমি তাকেই দেখেছিলাম সবকিছুকে এক নিমেষে পরিবর্তন করে ফেলতে। তিনি না হওয়া কাজকেও নিজের মন্ত্রের শক্তি বলে পরিবর্তন করে বাস্তবে সেই কাজকে হইয়ে দেন। এটিই তার প্রধান ক্ষমতা। মানুষের মনের হদিশ তিনি সহজেই পেয়ে যান। আসলে আমরা যত বড় হই, ধীরে ধীরে আমাদের বুদ্ধি ও বিবেচনাবোধ যত পাকতে থাকে, তখন আমাদের সামনে জীবন নতুন নতুন অনেক প্রশ্ন নিয়ে এসে হাজির হয়ে যায়। পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে ঠিক ও বেঠিকের বয়ানগুলিকে আরও অধিক মাত্রায় আমরা দেখতে পাই। আরও বেশি করে বিষয়গুলিকে জানতে মন চায়। এটিই তো দুনিয়ার দস্তুর। কিন্তু যখন শুধরে ফেলার আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না, কিংবা নিজের জীবনকে নতুন করে ঢেলে সাজানোরও সুযোগ থাকে না আর, তখন থেকে যায় কিছু আফসোস। আর সেগুলিকেই বুকের মধ্যে করে নিয়ে আমাদের চলতে বাধ্য করতে থাকে জীবন। তবে তারানাথ মানে আমার গুরুদেবের কাছে এই সব কিছুর জবাব রয়েছে। তিনি নতুন করে সব কিছুকে ঢেলে সাজাতে পারেন। সেই ক্ষমতা ঈশ্বর ওনাকে অর্পণ করেছেন। ওনার শুভ নাম তারানাথ চাটুর্যে। একমাত্র ওনার কাছে গেলেই সব সমস্যার সমাধানের পথ উনি তোমাকে খুঁজে বার করে দিতে পারবেন। তবে অনেকটাই দূরের রাস্তা। এরপরে উনি আমাকে সমস্তটা জানিয়ে দিয়েছিলেন, আর সেইভাবেই আমি আপনার কাছে পৌঁছে গিয়েছিলাম বাবা। আমি আমার অসুস্থ স্ত্রীকে ফেলে রেখে আসতে বাধ্য হয়েছিলাম বাবা, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। আমি নরেশের কথাগুলি শোনবার পরেই অনেকগুলি পূর্বে দেখা অমর জীবনের চেহারাটিকে নতুন করে আবারও একবার দেখে নিলাম। মনে পড়ে গেল সবটা। আমার এটাও মনে হলো যে ধীরে ধীরে
সমস্ত সমস্যাগুলিকে অমর জীবন এক ভূতপূর্ব কৌশলের মাধ্যমে আমার সামনে নিয়ে এসে হাজির করে দেয়। নজিরবিহীন এই দৃষ্টান্তের বিষয়টিকে আমি সেইভাবে চিহ্নিত করে উঠতে পারিনি, কিন্তু এটাও ঠিক যে যেখানে সমস্যা রয়েছে সেইখানে নানান রকমের সমাধানের পথ খুঁজে বার করতে দেখি ওই অমর জীবনের জন্যই। এটা সত্যিই এক অমূস বাস্তবতা, তাই ওর দেখানো পথ ধরেই এগোনোটা সমীচীন হবে। আমার প্রয়োজনের বিষয়টি আমার পূর্বে যেন ঈশ্বর তার কানে কানে বলে দিয়ে যান, এটি হচ্ছে সব থেকে বড় সত্যি। যাক, এখানে এত কথা বলাটা এখন আর ঠিক দেখাবে না। এখন বরং তোমার বাড়িতে যাওয়াটাই ঠিকঠাক কাজ হবে। চলো দেখি বাড়ির দিকে তবে এগোনো যাক। এই বলেই আমি নরেশের সাথে তার বাড়ির দিকে এগিয়ে গিয়েছিলাম। এই পর্যন্ত বলে থামলেন ঠাকুরমশাই। আমি ও কিশোরীও যেন এতক্ষণ নিঃশব্দে তার বলা কাহিনীটি শুনে চলেছিলাম। সত্যি ওনার প্রতিটি কথার মধ্যেই যেন এক রহস্যের বীজ লুকিয়ে থাকত। হা করে শুনে যেতে হতো, এতটাই সুন্দর করে সাজিয়ে তুলতেন তিনি। প্রতিটি শব্দমালার মধ্যেই হাজার রকমের কাহিনীর রসদ লুকিয়ে থাকত, আর তিনি ধীরে ধীরে বিনি সুতোর মালার মতন করে একটি করে জট খুলতে থাকতেন। আমরা ছিলাম সেই রহস্য উন্মোচনের প্রধানতম পন্থা। ঠাকুরমশাই বিরামগতি টানলেও আমরা ঠিকই জানতাম যে এরপরে গল্পটা নতুন মোড় নিতে শুরু করেছে। আরও যে কত নব নব সত্যের সাথে পরিচয় ঘটার বিষয়টি উঠে আসতো সেটি কোনোভাবেই বলে বোঝাতে পারবো না। আমরাও নির্দ্বিধায় অপেক্ষার প্রহরটিকে আরও বাড়িয়ে ফেললাম। ঠাকুরমশাই চপে কামড় দিয়ে আবারও গল্পের আনন্দে প্রবেশ করলেন। আমি নরেশের বাড়িতে প্রবেশ করলাম। দেখলাম বেশ কয়েকজন লোক ওর বাড়িতে এসে হাজির হয়েছে। অত রাত্রে ওই লোকগুলো এখানে কি করছে এটা দেখে আমি অস্থির হয়ে পড়লাম। এমন সময়ে নরেশও দেখলাম অস্থির হয়ে উঠেছে। সে এগিয়ে গিয়ে একটা লোককে ডেকে জিজ্ঞাসা করলো, ও হরি কাকা, এ কি হয়েছে গো? বলবে তো? সব কিছু ঠিক আছে তো? এত রাতের বেলা তোমরা এখানে কি করছো? এ কি গো, বলবে তো কি হয়েছে? আর কি বলবো বাছা, তোমার বাড়ির বাইরে দিয়ে যাচ্ছিলাম আমরা কজন। আসলে এই এলাকা দিয়ে যাওয়া উচিত নয়। রাতের অন্ধকারে কেউই বাড়ির বাইরে বেরোয় না, কিন্তু আমরা বেশ কয়েকজন মিলে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনে হলো কেউ যেন কেঁদে কেঁদে এই গ্রামের রাস্তা ধরে ঘুরে বেড়াচ্ছে। শুনলে মনে হচ্ছিল কোনো বাচ্চার কান্নার শব্দ। তারপরেই বাতাসে কান পাতলাম সকলে। শিশিরানির সাথে ভেসে আসতে থাকলো এক ভয়ঙ্কর চিৎকারের শব্দ। অনেক দিনের ওই হেরে যাওয়া কোনো শরীর যেমন প্রতিশোধের লিপ্সায় তেতে ওঠে আর মানুষের বলি চায়, ঠিক সেরকমই। এই শব্দ শুনে আমাদের তো শিরা বেয়ে হিমের রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। অথচ ওই বিশ্বাস করবে না, কাউকেই কিন্তু চোখের সামনে দেখতে পেলাম না। এদিকে ওদিকে আসল রহস্যটিকে খুঁজে বেড়াতে শুরু করলাম। ওই গ্রাম পঞ্চায়েতের বাড়ির উদ্দেশ্যে গিয়ে হাজির হলাম, কিন্তু সেখানেও দেখলাম তালা বন্ধ। ওনারা বোধহয় ওই ভয়ের চোটে গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। এছাড়াও ওই দু একদিন আগে যেভাবে মাথা কাটা অবস্থায় মুন্ডুগুলোকে পড়ে থাকতে দেখতে পাওয়া গেছিল, সেসবের পরে গ্রামের প্রধানের পক্ষে আর এখানে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। তিনি আরও একটা সর্বনাশ করেছেন। আমাদের সকলের টাকাগুলো তার দপ্তরে জমা ছিল। সুদ বাবদ ওখান থেকে যা আসতো সেটা দিয়েই আমাদের সংসার চলতো, কিন্তু উনি যে আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবেন সে কথা তো ভাবতেই পারিনি। এমন সময় আরো একটি বয়স্ক মহিলা এগিয়ে এলেন
এরপরে বললেন, আর কি বলবো গো নরেশ, আমার মেয়ে মানে পুঁটির বিয়ের জন্য বেশ কিছু টাকা পঞ্চায়েতের তহবিলে রেখেছিলাম। ওনারা বলেছিলেন যে সময়ের সাথে সাথে ওই টাকার পরিমাণও বৃদ্ধি পাবে, তো এই টাকা দিয়ে আমি আমার মেয়ের বিয়ের কাজ নম করে হলেও সম্পন্ন করে ফেলতে পারতাম গো। কিন্তু এখন তো একেবারেই সকলে দেউলিয়া হয়ে গেলাম গো। ওনারা সবার টাকাগুলোকে সাথে নিয়ে পালিয়ে গেছেন। নিজের পরিবারকে রক্ষা করবার তালে আমাদের সকলকে পথে বসিয়ে দিয়ে চলে গিয়েছেন। বাড়িতে যেটুকু যা খাবার আর আনাজপত্র রয়েছে ওইটুকুই যে ভরসা। এদিকে তুমি যখন এখানে ছিলে না, তার মধ্যে দুটো মেয়ের গলা কাটা মৃতদেহ গ্রামের পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। জঙ্গলের ঘটনার জঙ্গলের মধ্যে আবুদ্ধি নেই গো, সেই বাইরে এসে পৌঁছেছে ওই প্রেত নিজের লিপ্সা মেটাতে চাইছে। কিন্তু সেই ইংরেজ আমল তো কবেই চলে গিয়েছে, কিন্তু ওর এখনো প্রতিশোধের স্পৃহা যায়নি। আমি সবটাই শুনছিলাম। এরপরে নরেশের দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনারা দয়া করে একটু শান্ত হন। এভাবে উতলা হলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তার কোনো চিন্তাই ছিল না, কিন্তু এইভাবে সমস্যার কোনো সমাধান খুঁজে বার করতে পারা সম্ভব নয়। আমি যতদূর যা বুঝেছি সেটি হলো এই প্রেতের সাথে মোকাবিলা করতে পারার মতন ক্ষমতা আমাদের কারোর নেই, তাই আমাদেরকে সচেতন হতেই হবে। আর শুধু তাই নয়, আপনারা সকলেই এই বাড়ির সামনে এসে কেন জড়ো হয়েছেন এই বিষয়ে তো কিছুই বলতে পারলেন না। এমন সময় হরি বলে উঠল, ওই যা বলছিল মার্কি, আমরা জনা কয়েক এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ এই বাড়ির সামনে এসে উপস্থিত হই। এমন সময় দেখি জোরে জোরে হাওয়া বইছে, মনে হচ্ছিল যেন খুব জোরে ঝড় হবে, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওই ঝড়ের মধ্যে কোন দিকে যাব ঠিক করতে পারছিলাম না। হঠাৎ করে এই আবহাওয়ার বদলি বা ঘটে গেল কিভাবে সেটাও আন্দাজ করতে পারছিলাম না। এমন সময় বাড়ির চালের দিকে চোখ পড়তেই দমটা বেরিয়ে যাওয়ার জোগাড় হলো। হরি থামার সাথে সাথে নরেশ তাকে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি দেখেছিলে কাকা? হরি পুনরায় জবাব দিল, দেখলাম ওই বাড়ির চালের উপরে তোমার স্ত্রী বসে রয়েছে, পা দোলাচ্ছে, অসুস্থ শরীরখানা নিয়ে তত্তর করে ওই মাচার আঙিনাবে নিচে এসে দাঁড়ালো। মনে হলো যেন কোনো সরীসৃপ এসে দাঁড়িয়েছে। আমি দেখে তো টক টক করে কাঁপতে শুরু করলাম। কারুর আর ওখানে দাঁড়িয়ে থাকবার অবস্থা ছিল না, যে যার মতন দৌড়ে পালিয়ে গেল। তবে আমি পালাতে পারিনি, বয়স্ক মানুষ। আমি তখন ওই প্রাণ বাঁচানোর জন্য ঈশ্বরের নাম স্মরণ করতে থাকলাম। এমন সময় দেখলাম ওই নরেশের স্ত্রী মালতী হঠাৎ আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। ওর হাতে রয়েছে একটা কুরুল, তাতে রক্ত মাখানো, আর চুলগুলো সব হাওয়ায় উড়ছে। প্রশান্ত বদনের এই মেয়েটিকে অমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেখে বুকের ভেতরটা একেবারে হালকা হয়ে গেছিল। এরপরে সে লাল চোখ দুটো নিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠল, কিরে, কি ভেবেছিস তোরা? আমাকে শান্তিতে শিকার ধরতেও দিবি না? আমি কি সারাটা জীবন ওই জঙ্গলের মধ্যেই থাকবো নাকি? ওখানে কি শিকার ধরবো? ওখানে যে কেউ যায় না। আমার কি অপরাধ ছিল যে আমাকে মেরে ফেলা হয়েছিল? আমি ওই বাড়ির প্রত্যেককে শেষ করব, শুধু একটা কেন, আমি তো হাজার শরীরের মধ্যে প্রবেশ করতে পারি, হাজারো শরীরকে কব্জা করতে পারি। তোরা আমার কিচ্ছু করতে পারবি না।
আমার কোনো অস্তিত্বই তো খুঁজে বের করতে পারবি না, তাহলে কিভাবে তোরা এই অদৃশ্যের সাথে লড়াই করে জিতবি শুনি? তোদের সাহসটা খুব বেড়েছে। তোদের জ্বালায় আমি শান্তিতে গলাও কাটতে পারছি না। গলা কাটলে কিরকম লাগে জানিস? একবার কেটে দেখাবো নাকি? গলা কাটলে কষ্ট হয়, খুব কষ্ট হয়। ফিনকি দিয়ে রক্ত নির্গত হতে থাকে। এরপরে শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত প্রবাহিত হয়ে এই জমির মধ্যে সেদিয়ে যেতে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো কেবল মজা দেখতে জানে, আর কিছুই করতে পারে না। ওদের কাছে মানুষের কষ্টের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমি যে কত কষ্ট পেয়ে মরেছিলাম সেটা যে বোঝানোর দিন এবার এসেছে। এত সহজে যে আমি কাউকে এখান থেকে যেতে দেব না, এটা মনে রাখিস। এদের সকলকে শেষ করে ফেলবো আমি, করবই। দেখবি না গলা কাটলে কেমন লাগে? আমি এক পা করে পিছিয়ে যেতে লাগলাম। এমন সময় দেখলাম এমন কিছু যেটি তোমরা কেউ কল্পনাও করতে পারো না। আমি বললাম, কি দেখলেন আপনি? হরি বিস্ফারিত চোখটা নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমারই চোখের সামনে মালতী নিজের হাতে থাকা ওই ধারালো কুড়ুলটিকে নিয়ে নিজের মাথা কেটে ফেলল। দেখলাম ওর মুন্ডুটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এরপরে ওই কাটা দেহটিকে নিয়ে দৌড়ে ও ওই দিকে চলে গেল। আর ওই মুন্ডুটা এখানে পড়ে থেকে খিলখিল করে হাসতে হাসতে আমাকে বলল, আমি এভাবেও ঘুরে বেড়াতে পারবো, কিন্তু তুই পারবি না। তোর তোর থেকে মুন্ড আলাদা করে দিলে এখানে ছটপট করতে করতে মরতে হবে তোকে। কেউ বাঁচাতে আসবে না, কেউ না, মানে কেউ না। এটা মনে রাখিস। আমি আর সহ্য করতে পারলাম না, সজোরে চিৎকার করে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। এরপর ওই জ্ঞান ফিরলে দেখি গ্রামের 2-4 লোক আমার সামনে এসে হাজির হয়েছে। তারাই আমাকে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে এনেছিল। কিন্তু আমি জ্ঞান ফিরে আসবার পরে আর কিছুই দেখতে পাইনি। সবকিছুই স্বাভাবিক দেখেছিলাম। গ্রামের লোকগুলোকে আমি সবকিছু বলবার পরেও ওরা আমার কথা বিশ্বাস করতে রাজি হয়নি। ওই অসময় জোড়ো হাওয়ার প্রকোপটাও কিভাবে যে কমে গেল জানি না। এরপরে আমিও ওই বাদ বাকি লোকেরা নরেশের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছিলাম। যদি এই মালতীকে দেখা যায়, যদি আমি ওদেরকে এই বিষয়টি বিশ্বাস করাতে পারি। এই কথাগুলো বলেই হরি কাকা কান্নায় ভেঙে পড়লে। তবে আমি বেশ বুঝতে পারছিলাম যে এটি কোনো সাধারণ প্রেতের কাজ হতে পারে না। মালতী কোনোভাবেই ওরকম দৌড়ে যেতে পারে না। ওই প্রেত ভ্রমের সৃষ্টি করেছে, নিজের ক্ষমতাকে লোকের কাছে চরিতার্থের চেষ্টা করে চলেছে। সে যে কতখানি ক্ষমতাশালী সেটা বোঝানোর স্বার্থেই সে এমনটা করে চলেছে। এর সাথে শক্তিতে পেরে ওঠা যে এক প্রকার দুঃসাধ্য, সেটা ভেবেও আমি মুখ বন্ধ করে রইলাম। এরপরে গ্রামবাসীদেরকে আশ্বাস দিয়ে পড়লাম, আপনারা খামোখাইভাবে অস্থির হয়ে পড়বেন না, ঠিকই এর একটা সুরাহা নিশ্চিত রূপেই বেরিয়ে আসবে।
তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কোনো কিছুরই সুরাহা খুঁজে বার করতে পারাটা সম্ভব নয়। কাজেই আপনারা আমাকে একটু সময় দিন। আমি একজন সাধক মানুষ। আমি চেষ্টা করব সবটা সামলে নেওয়ার। চেষ্টা করব যাতে নিজের অর্জিত জ্ঞানের দ্বারা আমি সকল সমস্যা থেকে সমাধানের একটা রাস্তা খুঁজে বার করতে পারি। আপনারা আমাকে একটু সময় দিন, আর আপনারা যে যার বাড়িতে ফিরে যান। আমি যা ভেবেছিলাম তার উল্টোটাই ঘটেছে। ভেবেছিলাম আপনাদের সকলের কাছ থেকে নিজের পরিচয় গোপন করে রাখবো, কিন্তু এখন দেখলাম আপনাদের যে অবস্থা, তাতে করে দ্রুততার সাথে এই কাজটা সমাধান খুঁজে বার করতে না পারলে আপনাদের প্রাণ আরও সংশয়ের মধ্যে পড়তে পারে। আপনারা কেউই বেঁচে বেরোতে পারবেন না, আর ওই প্রেত কোনোভাবেই নিজের মৃত্যু প্রতিশোধের স্পৃহাকে খর্ব না করে এখান থেকে বিদায় নেবে না। তবে এই কাজ খুবই কঠিন, এর জন্য আমাকে কিছুটা ভাবার সময় দিন। ভাবগতিক সব বিচার করার পরই আমি একমাত্র বিধান দিতে পারবো। এই বিষয়ে আমাদের সকল পূর্ব সহযোগিতা কাম্য। এই বলে আমি সেদিন নরেশের সাথে তার বাড়িতে প্রবেশ করেছিলাম। আর গ্রামের লোকেরা সকলেই যে যার নিজেদের আশ্রয়ে ফিরে গিয়েছিলেন। ভিতরে প্রবেশ করেই নরেশ বলল, বাবা, দরজাটা তো বন্ধই রয়েছে। বাইরে থেকে আমি তো এইভাবেই তালা দিয়ে গিয়েছিলাম, আর কোথাও কোনো পরিবর্তনও দেখতে পাচ্ছি না। হরি কাকা মনে হয় ভুলভাল কিছু দেখেছে, কারণ সন্ধ্যের পর তো ওনার নেশা করার একটা বদ রোগ আছে। আর আপনিও জানেন যে নেশার ঘোরে মানুষ কি না কি দেখে, তাই না? কাজেই আমার বিশ্বাস হয় না যে মালতীর সাথে ভুল কিছু ঘটেছে। সে হয়তো দিব্যি রয়েছে। গলা কাটা হলে কি কেউ জীবিত হয়ে থাকতে পারে নাকি? গলাটা পড়ে থাকবে এক জায়গায় আর শরীরটা দৌড়ে বেড়াবে, এ কি কখনো সম্ভব? আমি নরেশকে উদ্দেশ্য করে বললাম, সম্ভব, সবই সম্ভব নরেশ। প্রেতরা চাইলে কি না করতে পারে। তোমার এই বিষয়ে কোনো ধারণাই নেই। তারা যে কত রকমভাবে মায়াজাল সৃষ্টির মধ্যে দিয়ে দিকভ্রম সৃষ্টি করতে পারে, এটা ভাবলে অবাক হবে তুমি। তোমার কোনো অভিজ্ঞতা নেই বলেই তুমি হয়তো এমনটা ভাবছো। বেশ, ওই ঘরে এখন প্রবেশের প্রয়োজন নেই। তুমি বরং আরেকটা গহরে চলো, সেখানেই আমরা দুটিতে আজকের রাতটা নিশ্চিন্তে কাটাই। আশা করি আজকের রাতে আর সেরকম কিছুই ক্ষয়ক্ষতি হবে না। এরপরে আমি আর নরেশ পাশের একটি ঘরে গিয়ে বসলাম। সেদিনের রাতটা যে কখন কেটে গিয়েছিল হুঁশ নেই। পরের দিন জানালা দিয়ে সূর্যের রশ্মি চোখের ওপরে এসে পড়তেই আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। সাথে সাথে আমি চোখ খুলে এদিক ওদিক তাকাতে শুরু করলাম, কিন্তু নরেশকে কোথাও চোখে পড়ল না। ফলে আমি মারাত্মক রকমভাবে ঘাবড়ে গেলাম। নরেশ, নরেশ, কোথায় তুমি? নরেশ, কি হয়েছে? বাইরে গিয়ে যা দেখলাম তা দেখা মাত্রই আমার শরীর থেকে প্রাণবায়ুটা যেন বেরিয়ে আসতে চাইল। কিশোরী জিজ্ঞেস করলো, সে কি? আপনি কি দেখলেন ঠাকুরমশাই? ভয়ঙ্কর কিছু কি? ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে থাকবার পরে পুনরায় বললেন, ভোরের আলো তখন সবে ফুটে উঠেছে। গ্রামটা তখনও বেশ নিস্তব্ধ। দিনের আলো থাকলেও মনে হলো যেন দরজার সামনে থেকে কেউ একটি ছায়া সরে গেল। আমি আপেক্ষিক পরিস্থিতির কথা আন্দাজ করতে পেরে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম উঠোনের ওপরে রক্তের একটা দাগ। আরো কিছুটা এগোতেই দেখলাম রক্তের ধারা ওই উঠোনটিতে আগুলে ফেলেছে। বুঝতে পারলাম ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। এরপরে যা নজরে পড়ল তা আমার দমটা বন্ধ করে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। দেখলাম মালতীর হাতে রয়েছে একটি কুড়োল, আর নরেশের দেহটি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। তার শরীরটাকে মালতী ধর থেকে আলাদা করে দিয়েছে। নরেশের মৃতদেহটির পাশে বসে রয়েছে মালতী। কুড়োলটা তখনও তার হাতে। মাঝে মাঝে কাঁদছে, আবার বিকটভাবে চিৎকার করছে, কখনো বা হাসছে। পাগলের মতন আচরণ করে চলেছে মালতী। হুঁশই নেই যে
নিজের হাতে নিজের স্বামীকে শেষ করে ফেলেছে। এই চিত্র দেখে আমি কেন, ওখানে উপস্থিত যে কোনো মানুষই জ্ঞান হারিয়ে ফেলতো। কিন্তু আমি সচেতনতার সাথে পরিস্থিতিটা সামলে নেওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু জানতাম যা দেখছি সেটিকে পরিবর্তন করতে পারার ক্ষমতা আমার হাতে নেই। রাতের অন্ধকারে কিভাবে যে সেদিন এত কিছু ঘটে গিয়েছিল সেটির কোনো হদিশ ছিল না। আমি সত্যি দেখেছি না মিথ্যে দেখেছি বুঝে উঠতে পারছিলাম না। আমি মালতীকে জিজ্ঞাসা করলাম, মালতী, মালতী, তুমি কি করেছো? তোমার কি কোনো হুঁশ নেই? তুমি নিজের স্বামী। আমি কথাটা পুরো শেষ করতে পারলাম না, তার আগেই মালতী রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এরপর কুড়ুলটিকে আমার দিকে আরো কিছুটা বাড়িয়ে দিয়ে বলল, একদম বিরক্ত করতে আসবি না আমাকে। আমি যা করেছি ঠিক করেছি। এতকাল ধরে আমি নিজের প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলাম। মানুষের মাথা কাটলে আমি বেশ শান্তি পাই, তাই কে আমাকে মেরেছে তার কথা আমার মাথাতে আনবারও ইচ্ছে নেই। আমাকে যতটা কষ্ট পেয়ে মরতে হয়েছিল সে সমান কষ্ট আমি সকলকে দিতে চাই। নিজের হাতে তাই সকলকে শেষ করেছে। আমি মালতীকে থামিয়ে বললাম, মালতী, তুমি নিজের মধ্যে নেই। যে তোমার মধ্যে রয়েছে সে তোমাকে দিয়ে এইগুলো করাচ্ছে। তুমি নিজেও জানো না তুমি কি করে ফেলেছ, কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটিকে নিজের হাতে খণ্ড বিখণ্ড করে ফেলেছ। যখন তোমার চেতনা ফিরবে তখন তুমি অনুভব করতে পারবে তুমি কত বড় ভুল করে ফেলেছ। মালতী আমার মুখের দিকে তাকিয়ে রইল আর বিকট ভাবে হাসতে লাগলো। মৃত্যুর মধ্যেই পরম শান্তি রয়েছে। তুই যাকে মালতী ভেবে এত কথা বলে যাচ্ছিস সে তো নিজের মধ্যেই নেই। আমাকে যে দেখা যায় না তাই তো আমি একটা শরীর ধারণ করেছি। এই কুড়ুলটাই আমার অস্তিত্বের প্রমাণ। আমাকে যারা মেরে রেখে গিয়েছিল তারা আমার মৃতদেহটির পাশে এই রক্তমাখা কুড়ুলটিকে এইভাবেই ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল। পচে গলে শেষ হয়ে গিয়েছিলাম আমি। দিনের পর দিন আমার মৃতদেহটা জঙ্গলের মধ্যে ওইভাবেই পড়েছিল। মাছি ভনভন করছিল দেহটিকে ঘিরে। এসেছিল কেউ? কেউ আসেনি সেদিন। ঠিক এইভাবে পড়েছিলাম আমি, একেবারে এইভাবে। আজকে এই দেহটিকে এইভাবে ফেলে রেখেছি চোখের সামনে। নিজের হাতে কেটেছি ওর মাথাটা। কি শান্তি, দারুণ শান্তি পেয়েছি। যতবার এইভাবে নিরীহ মানুষগুলোকে কাটছি ততবার আনন্দ উপভোগ করছি। এইটাই তো পরম শান্তি যে একে আমি মারতাম না, কিন্তু এ তোকে নিয়ে এখানে এসেছি, মস্ত বড় ভুল করেছে। তুই এখান থেকে চলে যা। আরে না, আমার পথে বাধা সৃষ্টি করিস না। আমাকে আমার মতো করে নিজের কাজ করতে দে। তুই কেন, তোর মতো হাজারো তান্ত্রিক যদি আমাকে শেষ করতে চায় তাহলে জেনে রাখিস কোনোদিনও পেরে উঠবে না। কারণ আমাকে শেষ করা তোদের সাধ্যের মধ্যে নেই। তোরা কেউ কিচ্ছু করতে পারবি না। আমি তোদের থেকে অনেক শক্তিশালী। যারা অপঘাতে মরেও নিজের মৃতদেহের সৎকার করতে দেখে না, এমনকি নিজের মৃতদেহকে চারপাশে ঘুরে বেড়ায়, পচে গলে সেটিকে মাটিতে মিশে যেতে দেখে,
সেই সকল প্রেতেদের ক্ষমতা সাধারণ প্রেতের থেকে অনেক গুণ বেশি হয়। তাদেরকে আর কেউ শেষ করতে পারে না, এমনকি ঈশ্বর নয়। তুই পারবি না, পারবি না দাঁড়ানা। ভালো চাষ এই গ্রাম ছেড়ে এই মুহূর্তে বিদায় নে, নাহলে কিন্তু আমি বললাম, কোনোদিনও না। নরেশ আমাকে এই গ্রামকে রক্ষা করার উদ্দেশ্যেই নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল। হে ঈশ্বর, আমি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিলাম। আমার এই পাপ ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। আমি গ্রামবাসীদেরকে এই বিপদের দিনে ফেলে কখনোই চলে যেতে পারবো না, কিছুতেই না। আমাকে নিজের জীবনের বিনিময়ে হলেও তাদেরকে রক্ষা করতেই হবে। তুই আর এভাবে শত শত মানুষের বলি নিতে পারবি না, কারণ তুই অন্ধ হয়ে গিয়েছিস। তোর প্রতিশোধের আগুনে ভূষীভূত হয়ে চলেছে শত শত নিরীহ প্রাণী। এটা জীবনের সত্য কখনোই হতে পারে না, কিছুতেই পারে না। না, আমি হতে দেব না। আমি জীবিত থাকতে নিজের প্রাণের বিনিময়ে হলেও এই মানুষগুলিকে রক্ষা করব। তোকে এখানেই বন্দি করব আমি। এরপরে দেখি কিভাবে তুই মালতীর শরীরকে কবজা করে বসে থাকতে পারিস। বেরোতে তোকে হবেই, আর তোকে মুক্তি দেবে এই তারানাথ তান্ত্রিক। কথাটা মনে রাখিস, আমি তোকে মুক্তি দেব, তোকে যেতেই হবে। আমার কথাগুলি শুনে মালতী উঠে দাঁড়ালো। এরপরে ওই কুড়ুলটিকে নিয়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি তার পূর্বেই মন্ত্রপাঠ শুরু করলাম। এই মন্ত্রের ধ্বনি মালতীর কানে যেতেই তার হাত থেকে মাটিতে খসে পড়ে গেল ওই রক্তমাখা কুড়ুলটি। জানি না এর পূর্বে ওই কুড়ুল কত মানুষের প্রাণ হরণ করেছে, কত মানুষের রক্তে ধুয়েছে সে নিজেকে। আমি আর অপেক্ষা করলাম না, মন্ত্রপাঠ অবিরত রাখলাম। এটি ছিল একটি বাঁধন মন্ত্র। এই মন্ত্রের দ্বারা কোনো প্রেতকে সহজেই বেঁধে ফেলা যেত। সে ওই সীমারেখার মধ্যেই আবদ্ধ হয়ে থাকতে বাধ্য হতো। ওই সীমারেখার বাইরে বেরোনো সম্ভব হতো না। মালতীর সাথেও তাই হলো। সে বেরোতে পারল না। রাগে গর্জন করতে শুরু করলো মালতী। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে যেতে দে। আমি তোদেরকে শেষ করে ফেলবো। আমাকে বাঁধনে বেঁধে রাখতে চাইছিস তারা না? তোর কোনো ধারণা নেই, তুই পারবি না, কিছুতেই পারবি না। আমি এক শরীর থেকে অচিরেই অন্য শরীরের মধ্যে প্রবেশ করে যেতে পারবো। কেউ কিছুই করতে পারবি না, কথাটা মনে রাখিস। ও, আমার কষ্ট হচ্ছে, বেরোতে দে আমাকে, বেরোতে দে বলছি। আমি জানতাম ওই প্রেত আর সেখান থেকে বেরোতে পারবে না। তাকে মালতীর শরীরের মধ্যেই আটকে পড়ে থাকতে হবে। হঠাৎ করে দেখলাম সে নিজের কুড়ুলটিকে হাওয়ার চেয়েও দ্রুততার সাথে আমার দিকে এগিয়ে দিল। আমি অজান্তে পাশ কাটাতে গিয়েও পেরে উঠলাম না। সেই কুড়ুলটি আমার ডান হাতের কিছুটা অংশ কেটে দিয়ে মাটিতে পড়ল। ছড়ছড় করে সেখান থেকে রক্ত ঝরে পড়তে শুরু করলো। আমি আমার গায়ে রাখা নামাবলীর কিছুটা অংশ ছেড়ে ক্ষতস্থানে পট্টি করে দিলাম। তবুও হার আমি মানলাম না। ওই প্রেত যে আমার আরো ক্ষতি করতে পারে এটা জেনেও বাইরে বেরিয়ে এলাম। বাড়ির ভিতরে মালতী গর্জন করতে করতে বলল, পালিয়ে যাবি কোথায়? দলবল নিয়ে এলেও তুই আমাকে শেষ করতে পারবি না। কোথায় আর যাবি? কত লোক জড়ো করবি কর, কিন্তু কোনো লাভ হবে না। আমি যেটা চাইবো সেটাই হবে। যন্ত্রণায় তখন আমার শরীরটা ছিঁড়ে যাচ্ছে। তবুও আমি থামলাম না। আমি গ্রামবাসীদের সাথে কথা বলবো বলে ঠিক করেছিলাম। সকালের দিকে সকলকে পঞ্চায়েতে জড়ো হতে বলেছিলাম। সেই পূর্ব কথা মতনই আমি পঞ্চায়েতের দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম প্রায় সকলেই কম বেশি এসে হাজির হয়েছে।
আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, মালতীর যে অবস্থা তাতে করে মনে হয় না আমি সবটা সামলে উঠতে পারবো। তার কারণ ওর শরীরের মধ্যে বাসা বেঁধেছে বহুকালের প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এমন এক প্রেত যে নিজের মৃত্যুকে নিজের চোখের সামনে দেখেছে, এমনকি সে নিজের শরীরটাকে ছেড়ে যেতেও পারেনি। ও একটি বিমর্ষ আত্মা, ওকে এইভাবে অন্যত্র পাঠানো সম্ভব নয়। ও এত সহজেই জঙ্গল ছেড়ে যাবে না। এই স্থান ওর খুব পছন্দের। ওর শরীরটিকে খুঁজে বার করে যদি জ্বালিয়ে দেওয়া সম্ভব হতো তাহলেও লাভ হতো, কিন্তু সেটাও সম্ভব নয়, কারণ সেটি পচে গলে মাটির মধ্যে মিশে গিয়েছে। কোনো কিছুরই আর কোনো অস্তিত্ব নেই। ইংরেজ আমলের ঘটনার কথা এখন ভেবেও আর কোনো লাভ হয় না, কারণ সেই সব কিছুর অস্তিত্ব আর এখন নেই। এমন সময় ওর মধ্যে থেকে হরি বলল, তাহলে এখন উপায় কি বাবা? আমি বললাম, মালতী নিজের হাতে নিজের স্বামীকে গলা কেটে খুন করেছে। নরেশ আর নেই। সকলে এই কথাটি শুনে চমকে উঠল, কিন্তু আমি এরপর সবটা তাদেরকে গুছিয়ে বলেছিলাম। তখন হরি বলে উঠল, আমরা সকলেই বুঝতে পেরেছি বাবা, আমরা কিভাবে এই মালতী সহ গ্রামবাসীদেরকে উদ্ধার করতে পারবো। আমাদেরকে আপনি বলুন, আমরা তাহলে আপনার কথা মতন কাজ করব। আপনার অঙ্গুলি হিলনে যদি কাজ হয় তাহলে আশা করছি সব সমস্যার সমাধান হয়ে যাবে বাবা। আমি বললাম, সব সমস্যার সমাধান আমি করতে পারবো না। আমি কেবল মালতীর শরীর থেকে ওই আত্মাটিকে বাইরে বার করে আনতে পারবো, মালতীর শরীরটাকে সুস্থ করতে পারবো, কিন্তু যারা চলে গিয়েছে তাদেরকে যেমন ফিরিয়ে আনতে পারবো না, ঠিক একইভাবে এই যে এত রকমের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে সেগুলোকেও ঠিক করতে পারবো না। আর রইল বাকি ওই আত্মার কথা, সেটিকে আমি একটি বোতলের মধ্যে বন্দি করতে পারি। এই বোতলটিকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে যাতে সে ওই বোতলের মধ্যেই থাকে, সেখান থেকে কোনোদিনও ও আর বেরোতে না পারে। একে একেবারে সমূলে শেষ করে ফেলা আমার কর্ম নয়। আমি চেষ্টা করেও এর শক্তির সাথে পেরে উঠবো না। আমি তাই এইটুকু করতে পারি। গ্রামের লোকেরা সকলেই আমার কথাগুলি বুঝতে পারলেন। এরপর বললেন, বেশ, তাই হবে। আপনি তাহলে তেমনটাই করুন বাবা, আমরা আপনার সাথেই রয়েছি। কিন্তু কোথায় করবেন এই কাজ? আমি বললাম, নরেশের দেহটির সৎকারের কাজ পরে করতে হবে। মালতীকে আমি বন্ধনের মধ্যে আবদ্ধ করে রেখে এসেছি। সেই বন্ধন পেরিয়ে কোথাও যেতে পারবে না, কোনো হদিশ খুঁজে পাবে না। এই সুযোগে আমাকে আমার কাজগুলো নিশ্চিন্ত মনে করে যেতে হবে। নরেশের গৃহেই আজকে রাতের বেলা আমাকে ওই যজ্ঞের আয়োজন করতে হবে, আর সেখানেই আমি সমস্ত ক্রিয়াগুলি একে একে করতে থাকব। আপনারাও সকলে আমার সাথে সেই স্থানে উপস্থিত থাকবেন। আজকে রাতে অমাবস্যার প্রহর শুরু হবে। এই অমাবস্যা যে সে অমাবস্যা নয়। এই অমাবস্যাতেই এমন ভয়ঙ্কর প্রেতদেরকে বশে আনতে হয়। আপনারা আমার সাথেই চলুন, আমি যজ্ঞের আয়োজন করছি। সন্ধ্যার পরে আমরা সকলে নরেশের বাড়িতে ফিরে যাব। এই বলে আমরা সকলে যে যার কাজে লেগে পড়লাম। পঞ্চমুণ্ড যজ্ঞের আয়োজনের জন্য যা যা সরঞ্জাম প্রয়োজন সব কিছুই নিয়ে এলাম। 5টি জন্তুর মাথার প্রয়োজন ছিল, সেই সব কিছুকেই সংগ্রহ করে নিয়ে এলাম। কিন্তু ওগুলিকে সংগ্রহ করতে করতেও আমি সেই প্রেতের উপস্থিতি টের পাচ্ছিলাম। সে যে আমাকেই লক্ষ্য করেছে ও আমার প্রতিটি কাজের ওপরে কড়া প্রভাব নজর রাখছে তার সবটাই আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল। তবে আমি মা কালীকে স্মরণ করে নিজের কাজগুলি একে একে করতে থাকলাম, সময়ের সাথে সাথে যাতে সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যায় সেই চেষ্টায় ব্যতি রইলাম। সব শেষ হলো নির্দিষ্ট সময়ের মধ্যেই। এরপরে সন্ধে ঘনিয়ে এলো। আমি গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলাম নরেশের বাড়ির দিকে। সেখানে দেখলাম একেবারে নিশ্ছিদ্র অন্ধকারের আবহে ঢাকা পড়ে গিয়েছে, কোথাও কোনো টু শব্দটিও নেই। আমি তাদেরকে বললাম, আপনারা আপনাদের হাতে এই মশালগুলিকে ধরে রাখুন। মনে রাখবেন কারোর মশাল যেন না নেবে। এই মশালের আগুনই আমাদেরকে রক্ষা করতে পারে। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই আগুন রয়েছে এই প্রেত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
আমি এতকাল এত রকমের ভয়ঙ্কর সব প্রেতেদের সাথে লড়াই করে এসেছি, কিন্তু এই রকম কোনো কিছুর মোকাবেলা আমাকে আগে করতে হয়নি। এর এই বিভৎসতাই প্রমাণ করে দিচ্ছে এ কতখানি ভয়ঙ্কর। আসুন ভিতরে যাওয়া যাক। এই বলেই আমরা সকলে ভিতরে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখলাম মালতী ওই বাঁশের সাথে মাথাটা ঠেকিয়ে ঝিম মেরে বসে রয়েছে। মাঝে মাঝে গর্জে উঠছে নিজের খেয়ালে। নরেশের মৃতদেহটা ওইভাবেই সেখানে পড়ে রয়েছে। মালতীর সারা শরীরে রক্তের ছিটে লেগে রয়েছে, সারা মুখে নরেশের রক্ত মেখেছে সে। আমি গ্রামবাসীদেরকে বললাম, ওকে এখন ডেকো না, ও যেভাবে বসে রয়েছে অমন অচেতনভাবেই বসে থাকতে দাও, ওকে কোনোভাবেই বিব্রত করো না। আমি যজ্ঞের কাজ শুরু করছি, আমি মন্ত্রপাঠ করতে শুরু করব। সেই মন্ত্রের শব্দের দ্বারা প্রভাবিত হবে মালতী। এরপরেই সে ওই রণচণ্ডী মূর্তি ধারণ করে তোমাদের উপর আঘাত হানার চেষ্টা করতে থাকবে। কিন্তু ভুলো না, তোমরা কেউ হাতের থেকে ওই মশালটি সরিয়ে ফেলবে না। মনে রেখো, এটা করলে কিন্তু তোমাদের বিপদ অনেকাংশই বেড়ে যাবে। যেটা বললাম সেটা মাথায় রেখো। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ধীরে ধীরে দেখলাম যজ্ঞের আগুনের আঁচ দিয়ে পড়তে শুরু করলো মালতীর শরীরে। সে বিড়বিড় করে কি সব বলতে বলতে হঠাৎ মারাত্মকভাবে উত্তেজিত হয়ে উঠল। এরপরে আমাদের দিকে তাকিয়ে বলল, আবার এসেছিস তোরা? আমাকে একটু শান্তিতে জিরাতে দিবি না কেন? কে এসের জন্য? ওরা কি ভেবেছিস আমাকে এই মন্ত্রের জালে জড়িয়ে বাঁধতে পারবি? কোনোদিনও না। মালতীকে আমি নিজের সঙ্গেই নিয়ে যাব। আর আমি যদি একবার এই বাঁধন ছিঁড়ে বেরোতে পারি, তাহলে আমি চিরকালের জন্য মুক্ত হয়ে যাব। আজকের এই রাত কেটে গেলেই ব্যাস, আর কোনোদিনও কেউ আমাকে বাঁধতে পারবে না। আমি মুক্তির নিঃশ্বাস নেব, চিরতরে মুক্ত হয়ে ঘুরবো আমি। আমি বললাম, কোনোদিনও না, তা আমি থাকতে কোনোভাবেই সম্ভব হতে পারে না। এই বলেই আমি আবারও মন্ত্র পড়তে শুরু করলাম। এমন সময় দেখলাম মালতী গোঙাচ্ছে। ওর যে কষ্ট হচ্ছে সেটা বেশ বুঝতে পারলাম। ও বলতে লাগলো, ছেড়ে দে আমাকে, আমি আর পারছি না, জ্বালা করছে আমার শরীরটা। যেতে দে আমাকে, যেতে দে বলছি। আমাকে ছাড়, এক্ষুনি ছাড় আমাকে, বলছি তো যেতে দে আমাকে, ছেড়ে দে। আমি থামলাম না। আমার সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলিও ওই মন্ত্র আওড়াতে থাকলো। শেষমেশ যখন মালতী একেবারে ক্লান্ত হয়ে এসেছে, তখন দেখলাম আকাশে মেঘের গর্জন শুরু হয়েছে। জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। সে যে মারাত্মকভাবে প্রতিরোধক শক্তি গড়ে উঠতে চাইছে সেটা পরিষ্কারভাবে অনুমান করতে পারলাম। কিন্তু কেউই নিজেদের লক্ষ্যের থেকে দূরে সরলাম না। মন্ত্রপাঠ চলতেই থাকলো। তারপরে যখন মালতীর শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করেছে, তখন আমার কাছে থাকা ওই বেতালটির মুখটিকে খুলে দিলাম। আর সাথে সাথেই সেই কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে এসে ঢুকলো সেই বেতালের ভিতরে। দেখলাম মালতীর শরীরটা একেবারে নেতিয়ে পড়েছে। আমি বেতালের মুখটিকে বন্ধ করে দিলাম। এরপরে যজ্ঞের আগুন নিভে গেল নিজের থেকেই। আমি উঠে দাঁড়িয়ে গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বললাম, মালতীর শরীর থেকে আত্মা বেরিয়ে এই বোতলের মধ্যে বন্দী হয়েছে। এবারে মালতীকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দাও, আর নরেশের দেহটির সৎকারের ব্যবস্থা করো। ভেতরের আলো ফোটার পূর্বেই নরেশের শরীরটির সৎকারের কাজ করে ফেলতে হবে, নচেত যে কোনো মুহূর্তেই এই বেতাল ফাটল ধরিয়ে সেই আত্মা বেরিয়ে যাবে, আবারও একটি শরীর খুঁজে প্রবেশ করবে তার ভিতরে। সেটা কোনো মূল্যে কিন্তু হতে দেওয়া চলবে না। কাজগুলি সমাপ্তির পরে আমি মালতীর সাথে কথা বললাম। তার হাতে যে এত কিছু ঘটে গিয়েছে এটা জেনে কান্নায় ভেঙে পড়ল সে।
গ্রামের লোকেরা তাকে মনোবল জোগালো। ঠাকুরমশাই চুপ করে রইলেন। এরপরে বিমর্ষ হয়ে পড়ে বললেন, আমি সেদিন গ্রামের সীমান্তে এসে দেখি আমার সামনে কালো রঙের কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। কেবল তার লাল চোখ দুটি সেখানে আমি দেখতে পেয়েছিলাম। আমার হাতেই ছিল সেই বোতলটি। একটা দমকা হাওয়া সজোরে এসে আমার শরীরের ওপরে আঘাত করতেই আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার অজান্তেই আমার হাত থেকে ওই বোতলটি মাটিতে পড়ে একেবারে ভেঙে চৌচির হয়ে গেল। দেখলাম সেই সাদা ধোঁয়াটি বেরিয়ে গেল। এরপর জঙ্গলের দিকে এগিয়ে গেল সেটি। আমি আর তাকে আটকে রাখতে পারিনি। একটা অট্টহাসির শব্দ কেবল আমার কানে ভেসে আসছিল। আমি জানতাম আমি পারবো না। সে যে এইভাবে মুক্ত হয়ে যাবে এটা কল্পনাতেও ভাবতে পারিনি। আমি নিজের কাছেই সেদিন হেরে গিয়েছিলাম। কিছু আত্মাকে আমিও বশে আনতে পারিনি, কারণ তারা এতটাই শক্তিশালী হয় যে আর তাদেরকে বশে আনা চায় না। সে আত্মা মুক্ত হয়ে গিয়েছিল, তবে গ্রামবাসীদের সাথে এরপর কি হয়েছিল আমার আর জানা নেই। আমি ভারাক্রান্ত মনটাকে নিয়ে নিজের গ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। এরপরে বেশ কয়েকটা দিন আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। অনেক দিন বাদে একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পেরেছিলাম আমি, কিন্তু তার সাথে ওই আত্মার কোনো সংযোগ ছিল কিনা তা আমার জানা নেই। সবটাই আজও ধোঁয়াশা হয়ে রয়ে গিয়েছে, কারণ আত্মাদের ভূত ভবিষ্যৎ নির্ধারণ করা সাধকের হাতে থাকে না। ওরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করে। ওদের সেই ক্ষমতা রয়েছে। ওরা বড্ড ভয়ঙ্কর। অপঘাতে যারা মারা যায় তারা সুপ্ত বাসনা নিয়ে মারা যায়। তাদেরকে অত বিকট দেখতে হয় সেই কারণেই। অপঘাতে যারা মারা যায় তারা সুপ্ত বাসনা নিয়ে মারা যায় বলেই তাদের অতটা বিকট দেখতে হয়। আমি সেই বিকটতাকে নিজের চোখে দেখে এসেছিলাম। আজও ভাবলে সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। এত পর্যন্ত বলেই থামলেন ঠাকুরমশাই। সত্যি সেদিন আমাদের দুজনের শিরা বেয়েই হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। ঠাকুরমশাই যে সেদিন খুব বাঁচা বেঁচে গিয়েছিলেন সেটাও বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছিলাম। তবে সেদিন আর তাকে বিরক্ত করলাম না। দুরু দুরু বুকে আমি ও কিশোরী বাড়ি ফিরে এসেছিলাম। তবে রাতের কলকাতা শহরটা সেদিনও ছিল বেশ নিস্তব্ধ। কিন্তু বারে বারে মনে হচ্ছিল পিছনে কেউ আসছে। সত্যি কি কেউ ছিল? শুনছিলেন আজকের গল্প লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও ডাউহিলের স্কন্ধকাটা। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছে প্রীতম, বিভূতি ইরফান, কিশোরী কৌশিক এবং অন্যান্য চরিত্রে কণ্ঠাভিনয় রয়েছে অমিত, তমাল, দেবাঞ্জন, রাজ, সৌক্তিক, অর্পিতা, পূজা এবং ইরিনা। আশা করছি আমাদের ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুটিরের দরজা বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।